আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শ্রোতা ক্লাবের আসর। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে শ্রোতা ক্লাবের আসর। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা বিদিশা বসু। আজকের শ্রোতা ক্লাবের আসরে আমাদের সঙ্গে রয়েছেন হুগলি জেলার মানিকপুরের বেলমুড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মহসিন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক তিনি। তার কথায় বেতার প্রেমী পরিবারে জন্মেছেন তিনি, যা নিয়ে আজও গর্ববোধ করেন। ছোটবেলায় বাবার সঙ্গে রেডিও শোনার দিনগুলি এখনও স্মৃতিতে উজ্জ্বল। রেডিও ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। বেতারে সম্প্রচার হওয়া অনুষ্ঠান রেকর্ড করে রেখে বারবার শোনেন এবং সেটা মননে সযত্নে রেখে দেন। অবসর সময়ে কবিতা লেখেন। বেতার তার সর্বক্ষণের বন্ধু। আসুন শুনে নেওয়া যাক তারই কাছ থেকে রেডিওর প্রতি ভালোবাসা, ভালো লাগা এবং অটুট বন্ধুত্বের কথা। আপনি রেডিও কবে থেকে শুনছেন? আমি তো শুনছি কবে থেকে বলতে জন্ম থেকেই, গেলে জন্মের আগে থেকেই। কেন আমার মা রেডিওর খুব ভক্ত ছিল। মা খুবই ভক্ত ছিল, মানে তখনকার দিনে রেডিও যেটা ছিল ভাল্ব রেডিও, সেই ভাল্ব রেডিওরও আগের যে ভার্সন বলা যায়, তখন পরে জানলাম যে ওটাকে ক্রিস্টাল রেডিও বলে। ওটা আমাদের এখানে মগরা যে সেন্টার ছিল সেখান থেকে আসতো, কোনো ব্যাটারি লাগতো না, শুধু হেডফোনে শোনা যেত। ওই একটা হেডফোন দেওয়া হতো আর বিরাট একটা এরিয়াল দিতে হতো। ওই এরিয়াল থেকে তার নামতো আর সেখান থেকে সামান্য যন্ত্রপাতি বিশেষ কিছু ছিল না। হেডফোনটাই যতটা মা বলতো সেইটুকু মনে পড়লো। রেডিও আমাদের বাড়িতেই মানে চিরকালই চলে। বাবা মা শুনতো বেশি করে, সেটা ছোট থেকেও আমরা মানে শুনতাম। যখন জ্ঞান হয়েছে তখন থেকেই বুঝতে পারছি এটাকে রেডিও বলে। বড় একটা ঢাউস রেডিও ছিল, একটাই ছিল আর কি। রেডিওটা আমরা কিনেছিলাম, আমার বাড়ি তো হুগলির ধনেখালি, আর আমাদের তখন এখান থেকে অন্তত 30-40 কিলোমিটার দূরে চন্দননগরে বেতার আলয় বলে ওখানে একটা দোকান ছিল। এখানে দোকানও ছিল না, সেখান থেকে ওই রেডিওটা আনা হয়েছিল। একটা গালার একটা বড় বাক্সের রেডিও, যেখানে ছোট ছোট রিড থাকতো ব্যান্ডগুলোর, আর বেশ টিউনিং যে নবগুলো বেশ বড় বড় ছিল, সুদৃশ্য ছিল, আমরা এখনো মনে পড়ে। আর ওটা তখন লাইসেন্স করতে হতো, পোস্ট অফিসে গিয়ে গিয়ে লাইসেন্স করতে হতো। আমিও বাবার সঙ্গে যেতাম, যে রেডিওর জন্য লাইসেন্স করতে এসেছি, এইটুকু মনে পড়ে আর কি। আর শোনা তখন থেকেই শোনা। তবে কি যে শুনতাম এখন যদি বলেন যে মানে সেরকম অনুষ্ঠান খুব একটা বলতে পারবো না। যখন থেকে জ্ঞান হলো তখন একটু একটু ভালো লাগতো। আর রেডিওর সাথে জড়িত আপনার কোনো স্মৃতি যদি থাকে সেটা যদি আমাদের সাথে ভাগ করে নেন। রেডিও তো স্মৃতি, আমার জীবনটা, এখনকার জীবনটা তো রেডিওই একেবারে স্মৃতি। মানে সেই ছোট থেকে তো স্মৃতি আছেই, আর বর্তমান জীবনটাও আমার এখন রেডিওরই জীবন। আমি রেডিও ছাড়া এক মুহূর্ত থাকি না। মানে আমার রেডিও, আমি ভোর ধরুন 4-4:30 মধ্যে উঠে পড়ি, 4টে তো উঠি, আর 5টা থেকেই আমরা রেডিও শুনি। এই 5টা থেকে রাত একেবারে 10:30 পর্যন্ত, কোনো কোনো দিন 11টাও হয়ে যায়, রেডিওই শুনে যাই সারাদিন রাত। বিভিন্ন বিভিন্ন কেন্দ্র শুনে যাই। আর এখন তো আরো একটা ব্যাপার হয়েছে, ওই যে মোবাইলে যে হয়েছে, অ্যাপ হয়েছে, আর তাতে করে আমরা নানান কিছু শুনতে পাচ্ছি। আর খবরাখবরও পাওয়া আমাদের পক্ষে সুবিধে, যে এই যে সামাজিক মাধ্যমে যেটা শুনতে পাই আমরা। আর আমাদের একটা রেডিও ক্লাব আছে, একটা নয় অনেকগুলো ক্লাব আছে। সেই ক্লাব, আমার নিজেরই একটা ক্লাব আছে, সেটার নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু বেতার পরিবার। এরকম আমার একটা 3টে ক্লাব আছে। 3টে বলতে আমি এখন ওই যে যারা পরিচালনা করে তাদের অ্যাডমিন বলে, তো আমি অনেকগুলো ক্লাবই পরিচালনা করে থাকি। আমার নিজের যেটা রয়েছে, তাছাড়া প্রাত্যহিক পরিবার বড় ক্লাব 3টে তার গ্রুপ রয়েছে, তারও আমি পরিচালনা করে থাকি, অ্যাডমিন।
আর বেতার বন্ধন আছে, পরিবার বন্ধু, এটা হচ্ছে সারা পৃথিবীর পরিবার বন্ধু ওয়ার্ল্ড ওয়াইড লিসনার্স ক্লাব। আর আমার প্রথম যে ক্লাবটা ছিল তার নাম হচ্ছে মৈত্রী লাভার্স ক্লাব। মৈত্রীর জন্যই শুধু সেটা তৈরি করা। এই এই নিয়ে আমার এই চলছে জীবন। আর স্মৃতি বলতে সেই ছোট থেকে স্মৃতি, যে রেডিও শুনতাম, শুধু রেডিওকে ঘিরেই আমার বাবা মায়ের যে উচ্ছ্বাস সেইটাই আমার মধ্যে হয়তো এসেছিল, আমার না, আমার ভাই বোন সকলের মধ্যেই। আর আমাদের একটা ছোট দোকান ছিল আর কি। প্রত্যেক সপ্তাহে একদিন করে কলকাতায় যেতে হতো। তো বাবা, একদিনের কথা খুব মনে আছে আর কি, যে বাবা বললে যে চট খোকা চ, ওইদিকে চ, একটা তোকে একটা জিনিস দেখাবো। আমি কি? ওই চ না, গিয়ে বাবা ওই বেতার ভবনের সামনে দাঁড়িয়ে পড়লো, বললে এইখান থেকে রেডিওটা হয়। আমি তো অবাক হয়ে গেলাম যে এই একটা বাড়ি এখান থেকে হয়, বলছে হ্যাঁ। তারপরে ওখান থেকে আমরা হেঁটে 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 এলাম, এসে হাওড়া স্টেশনে ঢোকার মুখে, তখন তো এইগুলো হয়নি সব, এইগুলো এইসব যে যে এই যে বাস স্ট্যান্ড গুলো, এগুলো হয়নি আর কি, ওই সামনের দিকের ওইগুলো দিয়ে ঢুকতে হতো। ওখানটাতে ছোট ছোট দোকান ছিল, ওখানে আমরা একটা দোকানে বেতার জগৎ কিনতাম। ওখান থেকে ওই বেতার জগৎ আমরা প্রত্যেক সপ্তাহে তো বাবা যেত, তার সঙ্গে মাঝে সাঝে আমি যেতাম। তো বাবা আনতো বেতার জগৎ, যে কটা বার হতো সেগুলো আনতো। আনার পরেই দিদি হুইলে পড়তো যে না আমি নেবো, আমি নেবো, কবে কি আছে সব এইসব। এখন তো আমরা এই কখন কি অনুষ্ঠানটা হয় তাও খোঁজ খবর রাখি না, তখন ওই বেতার জগৎটাই আমাদের যেন একটা একটা বিশ্বজগৎ একটা, যে এইটা শুনলে এইটা দেখলে আমরা বুঝতে পারবো কখন কে আসছে। তখন মনে আছে আমার যে পাহাড়ি সান্যালের ছবি দেয়া ছিল তাতে একটাতে, তারপরে এটি কাননের ছবি দেয়া ছিল, তারপরে আর বড় বড় শিল্পীদের ছবি দেয়া ছিল। সেই ছবিগুলো দেখি আমাদের মনে হতো যে এরা গান গায়, এত সুন্দর এদের কণ্ঠ। তো সেই নস্টালজিয়াগুলো ছিল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছবি ছিল একবার, সেটা তো আমরা কত লোককে দেখিয়েছিলাম। তারপরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমাদের এখানে একবার এসেছিলেন, তারপরে ওনার তো নাম বিরূপাক্ষের ছিল। আর নানান অনুষ্ঠান, তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে ছাড়া তো মানে আমরা ভাবতেই পারতাম না, তখন নাম ছিল কলকাতা ক। তো সেটা নিয়ে আমরা এত উচ্ছ্বাস ছিল আমাদের মধ্যে, যে একটা লোকের এত সুন্দর কণ্ঠ কি করে হতে পারে, এত সুন্দর তার মানে চণ্ডীপাঠ কি করে হতে পারে, এইগুলো নিয়ে মানে আমরা যখন কলেজেও পড়তাম এইসব নিয়ে আমরা দেখতাম যে রেডিও তখনও প্রচুর লোক ছিল, এখনো আমরা দেখছি। তো তাদেরকে বলি, এবং আমরা নতুন নতুন শ্রোতা আনার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের এই যে ক্লাবগুলো, এগুলো মূলত তা আনার জন্য। পুরনো শ্রোতাদেরও আমি আমি বলতে আমি একা বলবো না, আমরা অনেককে ফিরিয়ে এনেছি। আর তারা এখন লিখছেন, নতুন শ্রোতা কিন্তু আনা, এটা একটা বিরাট আনন্দ, যে একজন নতুন শ্রোতা যখন বলবে যে হ্যাঁ আমি রেডিও শুনে আমার তো দারুণ ভালো লাগছে, এই যে রেডিও একটা ছোট্ট এই যে সেটটি বা মোবাইলের মধ্যেই এই যে শোনা যাচ্ছে, এ তো আমাদের জানাই ছিল না। এই যে বর্তমান প্রজন্ম এটা অনেকে জানেই না, যখন জানছে তখন কিন্তু তারা মানে এত গভীরভাবে নিচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আর এর জন্যই আমাদের এত খাটতে ভালো লাগছে। এই তো আমি মোটামুটি বোধহয় বেশি কথা বলে ফেলছি এগুলো নিয়ে, নস্টালজিক কথা এগুলো। মানে আমি নিজে বর্তমানে ধরুন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত নানান রেকর্ডিং করে থাকি, যাতে করে যারা নানান কাজে আছে তারা রেডিওটা ওই সময়ে শুনতে পাচ্ছে না, কিন্তু পরে শুনে নিতে পারে। এই জন্যে রেকর্ডিংটা আমি করি, খুবই কষ্ট হয় কিন্তু এটা করি। আপনার স্বাস্থ্য, এটা একটা ভালো অনুষ্ঠান হয়, আপনার স্বাস্থ্য। তারপরে এইটাই আবার মৈত্রীতে সন্ধ্যেবেলা হয়, 6:50 হয়ে যায়। তারপরে স্বাস্থ্য নিয়ে তো আরো কিছু হয়। এই তো কদিন আগেও দেখছি যে ক্ষেত খামারের কথা, বা আজকে চাষবাসের মধ্যেও হচ্ছে। এই যে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বেতার মানে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। এখান থেকে একেবারে আমরা মানে খুব মানে এখনকার দিনের আমরা খবরাখবরগুলো পেয়ে যাচ্ছি বেতারের মাধ্যমে। এই আকাশবাণীর মৈত্রী বা গীতাঞ্জলির মাধ্যমেই জানলাম যে এই যে রক্তদান ব্যাপারে, রক্ত যে সিনথেটিক রক্ত তৈরি করার প্রচেষ্টা একেবারে হয়ে চলেছে। তারপরে হচ্ছে
আরো একটা ব্যাপার রয়েছে যে স্বাস্থ্যের জন্য সরকারি কি রকম কি উদ্যোগ নেওয়া হয়েছে সেইগুলো মানে বলে চলেছে। এগুলো প্রতিদিনই আমরা যেন নিজেদেরকে নবায়িত করতে পারছি। এই এইটা আমার খুব ভালো লাগে। আর পুরোনো দিনের কথাও যদি বলি, পুরোনোর সঙ্গে নতুন চলে আসছে। পুরোনো দিনের যদি কথা বলি, যে সেই যে মজদুর মণ্ডলী হতো, একটা যে তার যে একটা প্রথমেই যে একটা সুর বাজতো, এটা কানে এখনো থেকে যাচ্ছে, এখনো থাকে। এটা আমরা এখনো শুনতে পাই। এইগুলো কিংবা সেই পুরোনো জিনিসের সেইগুলো এখনো রয়েছে। রম্যগীতি, রম্যগীতি তো হয় এখন মৈত্রীতে দুপুরবেলা 11টা 11:30টার সময় হয় প্রতিদিন। এই অনুষ্ঠানগুলোর কোনো তুলনা হয় না। এত সুন্দর অনুষ্ঠান, মানে কি বলবো, মৈত্রীতে এইগুলো কে ভেবেছে জানি না যে এইগুলো দিতে হবে। অত্যন্ত ভালো লাগে। আচ্ছা, আরো কোনো অনুষ্ঠান কি আছে আপনার পছন্দের? তার যে আকাশবাণীটাই আমাদের জীবনে, তো মৈত্রী তো মানে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে। একটা মৈত্রী অনুষ্ঠান শুনেছিলাম, শিলচরের অনুষ্ঠান মৈত্রী থেকেই প্রচার হয়, গোলা ভরা দান। এত সুন্দর অনুষ্ঠানটি হয়েছিল, আমি আর আমার স্ত্রী শুধু মানে বসে আমরা কেঁদেছিলাম। গানের ভাষাও বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছিল যে সেটা হচ্ছে মেয়ে আর কি দীর্ঘদিন আসতে পারছে না, শ্বশুর বাড়ি আছে, তার জন্য মনটা কিরকম খারাপ করছে। তো ওই গানটা শুনে সত্যি করে আমার মেয়ের জন্য আমাদের দুজনের এত মন খারাপ করতে লাগলো যে সত্যি বেতার যে মানুষের একেবারে হৃদয়কে ছুঁয়ে যেতে পারে, মৈত্রী এটা কিন্তু করে থাকে। মৈত্রী তো উপস্থাপনা খুব ভালো ভালো কবিকণ্ঠে হয়, আর তার উপস্থাপনা এত ভালো লাগে কি বলবো। কবিকণ্ঠটা আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান। তারপরে আরো একটা চলে বিবর্তনের পথে মানুষ, ওটা বৃহস্পতিবার করে হয়, মানে বিজ্ঞানের। আর হ্যাঁ, মৈত্রী একটা করে বিজ্ঞান নিয়ে, এত বেশি করে বিজ্ঞানের অনুষ্ঠান, যেটা এখনকার দিনে খুবই দরকারও বটে। অচেনা দিগন্ত, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা নিয়ে একটা বিরাট অনুষ্ঠান করে গেলেন। এত সুন্দর লাগলো, সত্যি অচেনা দিগন্ত, আমরা তো এগুলো জানতামই না, তো এগুলো জানা গেল। তারপরে আরো আছে অন্তর থেকে বেরিয়ে, কিংবা হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প। এগুলো এত ভালো লাগে, মানুষকে উদ্দীপিত করার এগুলো। এবং দুই বাংলার যে ঘটনা সেইটা শোনাচ্ছে, যে বেড়াতে যাবো বাংলাদেশে, এখন নতুন করে হয়েছে আসুন বেরিয়ে যান ভারতে, এইটা। কিংবা ওই ছেড়ে আসা গ্রাম, এগুলো কত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা। ছেড়ে আসা গ্রাম খুব ভালো লাগে। মৈত্রীর অনুষ্ঠান কোনটা আমি বাদ দেবো? বন্ধু তোমারই জন্যটা তো শুনতেই হবে আমাদের, মানে এর জন্য আমরা সারা সপ্তাহ অপেক্ষা, অপেক্ষা বললে ভুল হবে, আমরা একবারে প্রতীক্ষা করে থাকি কখন মানে 5টা 50 বাজবে। আমি তো একটু কবিতা লিখি, তো মৈত্রীর শ্রোতাদের জন্য একটা আমার কবিতা কিন্তু একটু বলছি। পথ চলেছে, পথ চলেছে, নিরন্তর সে চলে, পথ থামে না, পথ থামে না জীবনে, সুসময় আর দুঃসময়ের দেশে, সুখের বেশে দিন দুঃখীর বেশে, সুখের মলয় বাতাস বয়, সুখের উপত্যকায়, টিলার ওপর ছোট্ট সে মাঠখানে, হাজার বটের বনসাই তার পাটে, প্রশান্তিতে ঘুমায় সেথা, সুসময়ের তরল কুয়াশায়, শান্ত দানার ছন্দ বিহঙ্গেরা, উড়ে চলার আনন্দে সে হারা। পথ তবু চলে, পথ তবু চলে, চলে নিরন্তর, চলে নিরন্তর। শুনলেন আকাশবাণী মৈত্রীর শ্রোতা মোহাম্মদ মহসিনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা বিদিশা বসু। এই সঙ্গে শেষ হল আজকের শ্রোতা ক্লাবের আসর। কথা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার। শুনছিলেন শ্রোতা ক্লাবের আসর, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন